ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকে অর্থনীতি বিষয়ে কিছু জিকে এখানে আলোচনা করব। এখানে যতগুলো প্রশ্ন আমরা নিয়েছি সমস্ত প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, সেবি এর পুরো কথাটি কি? তো সেবি এর পুরো কথাটি হচ্ছে অপশন সি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি একটি সংবিধিবদ্ধ সংস্থা। সংবিধিবদ্ধ সংস্থা যেটা, সেগুলো সব ভারতের সংসদ থেকে আইন পাস করে গঠন করা হয়। এটি 1992 সালে 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এই সেবি। এর কাজ কি? এর মূল কাজ হচ্ছে, ধরো, আশা করি তোমরা সবাই শেয়ার বাজার সম্পর্কে জানো। যদি না জানো তাও তোমাদের বলে রাখি। ধরো একটা সবজি মান্ডি, সবজি মান্ডিকে যারা পরিচালনা করে, যাতে সবজি মান্ডিতে কোনো জিনিসপত্রের দাম অতিরিক্ত না হয়, কালোবাজারি না হয়, কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, যারা পরিচালনা করে তাদের একটা দল থাকে। ঠিক আছে, তারা একটা নিজস্ব তারা একটা দল রাখে, তারা পরিচালনা করে সবজি মান্ডিটা। ঠিক একই রকমভাবে ভারতের যে শেয়ার মার্কেট, ভারতে যে টাকা পয়সার লেনদেন হয়, কোম্পানির যে শেয়ার কেনা হয় বেচা হয়, এই সমস্তগুলো ঠিকঠাক দেখার জন্য, যাতে সেখানে কোনো কালিবাজারি না হয়, সেগুলো ঠিকমতো দেখার জন্য সেবির গঠন। এটা হচ্ছে সেবির মূল কাজ। অর্থাৎ ভারতের পুঁজিবাজারে তত্ত্বাবধান করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, তার সাথে সিকিউরিটি মার্কেটের উন্নয়ন প্রচার করা, মার্কেটটা রাখার জন্য উন্নয়ন প্রচার করা, এটা হচ্ছে সেবির কাজ। এই সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে, দিল্লি, আহমেদাবাদ, কলকাতা এবং চেন্নাইতে এর আঞ্চলিক অফিসও রয়েছে। 2 নম্বর, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? ভারতে দু রকমের কর আছে, একটা প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। এখানের মধ্যে 4টি অপশন আছে, সঠিক উত্তর অপশন সি, সম্পদ কর, প্রত্যক্ষ কর। বাকি যে 3টে দেখতে পাচ্ছে, ভ্যাট, জিএসটি, শুল্ক কর, এগুলো হচ্ছে পরোক্ষ কর। তো দুটি করের মধ্যে, প্রত্যক্ষ করের মধ্যে আছে আয়কর, ইনকাম ট্যাক্স, সম্পদ কর, কর্পোরেট কর, এসটিটি অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। যদি কোনো টাকা পয়সা যদি আমরা ট্রান্সফার করি, সেক্ষেত্রে যে ট্যাক্সটা লাগে সেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। আর হচ্ছে মূলধন লাভ কর অর্থাৎ ক্যাপিটাল গেইন ট্যাক্স। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সে যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ট্যাক্স লাগে, কিন্তু যদি ট্রানজ্যাকশনের ক্যাপিটাল লাভ হয়, অর্থাৎ যদি লাভ্যাংশ থাকে, তাহলে সে যে ট্যাক্সটা লাগে সেটা হচ্ছে মূলধন লাভ কর অর্থাৎ ক্যাপিটাল গেইন ট্যাক্স। লাভ হলে ক্যাপিটাল গেইন ট্যাক্স, তার সাথে তো এসটিটি ট্রানজ্যাকশন ট্যাক্স তো আছেই। ঠিক আছে। পরোক্ষ করের মধ্যে কি রয়েছে? পরোক্ষ করের মধ্যে রয়েছে জিএসটি, ভ্যাট, শুল্ক। 3 নম্বর, মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে অপশন ডি, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। মুদ্রাস্ফীতি একটা অর্থনৈতিক অবস্থা, যদি বাজারে পণ্য বা সেবার দাম সামগ্রিকভাবে বৃদ্ধি পায়, কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় এক কথায়, তাহলে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। যদি আমরা জিনিসপত্রের দাম দেখি যে বাড়ছে, তাহলে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। চাহিদার যে সূত্র আমি বলেছিলাম এর আগে তোমাদের ক্লাসে, চাহিদার সূত্র হচ্ছে, যদি ডিমান্ড বাড়ে তাহলে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে, আর যদি ডিমান্ড কমে তাহলে জিনিসপত্রের দাম কমবে। এটা হচ্ছে চাহিদার সূত্র। তো মুদ্রাস্ফীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্রমাগত জিনিসপত্রের দাম বেড়ে যায়। যদি ডিমান্ড বাড়তে থাকে তাহলে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে। এটা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। 4 নম্বর, ভারতে 100 টাকা নোটে সই থাকে কার? ভারতে 100 টাকা নোটে সই থাকে গভর্নর, ভারতের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর, তার সই থাকে। এছাড়া ভারতের যে 1 টাকার নোট, এইটা অনন্য, কারণ এখানে সই থাকে অর্থ সচিবের, ফাইন্যান্সিয়াল সেক্রেটারি যিনি থাকেন, তার সই থাকে। 1 টাকার নোটটি ভারত সরকার জারি করে, বাকিগুলো সব গভর্নর। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর আছেন সঞ্জয় মালহোত্রা, ইনি স্বাক্ষর করে থাকেন। 5 নম্বর, ইসিএফ কি? ইসিএফ হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি মূলত বিমল জালান কমিটির সুপারিশে 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইসিএফ। ইসিএফ এর মূল উদ্দেশ্য কি? ইসিএফ হচ্ছে আরবিআই এর কাছে কত টাকা মূলধন রাখা উচিত বা রিজার্ভ করে রাখা উচিত, এটা ইসিএফ নির্দেশ দেয়। মোট কথা, ইসিএফ এর কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সমস্ত দিকটি ঠিক ক্যালকুলেশন করে, হিসাব করে, ফাইন্যান্সিয়াল দিকটি বিচার করা, অর্থাৎ কোন খাতে কত টাকা লাগবে, কি কতটা ঝুঁকি নেওয়া যাবে, এইসব দিকটি বিচার করে ইসিএফ। এরপর সমস্ত কিছু বিচার বিবেচনা করে যখন কিছু টাকা যদি বাঁচে, সেই টাকাটি ভারত সরকারকে দিয়ে দেয়, যাতে ভারত সরকার কিছু ভারতবর্ষের জন্য ডেভেলপমেন্ট কাজ করতে পারে। চলো পরের প্রশ্ন কিছু দেখি। 6 নম্বর, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। 15 ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। এই ভূমি সংস্কার আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ হয়ে যায় এবং যারা ভূমিহীন কৃষক ছিল তাদের জমিদান করা কাজ শুরু হয়। ঠিক আছে, 1955 সালের ভূমি সংস্কার আইনের পর। আগে তো জমিদারি প্রথা ছিল যখন ব্রিটিশ রাজ ছিল। পরবর্তীকালে যখন 1955 সালে ভূমি সংস্কার আইন আসে, এর পরবর্তীকালে কৃষকদের জন্য জমি দান করার প্রথা শুরু হয়, অর্থাৎ জমিদারি প্রথা বিলোপ হতে থাকে। 7 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি কোনটি? অপশন বি হয়ে যাবে, অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে রাজস্ব বণ্টিত হয়।
অর্থ কমিশন গঠন করেন ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন করেন। অর্থ কমিশনে মোট 5 জন সদস্য থাকে, এর মধ্যে একজন চেয়ারম্যান এবং বাকি 4 জন অন্যান্য সদস্য থাকেন। 8 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে একটু আগেই বলেছি। ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন অপশন ডি সঞ্জয় মালহোত্রা। ইনি হচ্ছেন 26তম গভর্নর। এই যে ইনার ছবিটা এখানে দেখতে পাচ্ছ। 9 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় অপশন বি 1935 সালে। যখন ব্রিটিশরা ভারতে ছিল তখন থেকে 1935 সালে ভারত শাসন আইন যখন এসেছিল তখন থেকে ভারতের রিজার্ভ ব্যাংক গঠন করা হয়েছিল। 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়। রিজার্ভ ব্যাংকের প্রথম কার্যালয় কলকাতায় স্থাপন করা হলো, পরবর্তীকালে স্থায়ীভাবে 1937 সালে বোম্বাইতে এটি ট্রান্সফার করে দেওয়া হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু মায়ানমারেরও রিজার্ভ ব্যাংক ছিল একসময়, যখন ব্রিটিশ আন্ডারে ছিল তখন মায়ানমার এবং পাকিস্তানেরও, যখন পাকিস্তান বিভাজন হয়নি তখনও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে। এমনকি পাকিস্তান ভারত বিভাজিত হওয়ার পরও 1947 সালের পরেও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরবর্তীকালে যখন 1949 সালে ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থায়ীভাবে নিজস্ব হাতে ভারতীয়রা নিয়ে নেয়, স্থায়ীভাবে ভারত সরকারের হাতে চলে আসে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই 1949 সালে সেটি। ঠিক আছে। 10 নম্বর, এগমার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এগমার্ক হচ্ছে কৃষি সংক্রান্ত যেসব দ্রব্যগুলো, কৃষি পণ্যগুলো, সেগুলো সম্পর্কিত অপশন সি সঠিক উত্তর। এগমার্ক একটা সার্টিফিকেট, এর দ্বারা ওই কৃষিজ দ্রব্যের, কৃষিজ পণ্যের গুণমান সম্পর্কে আমরা যারা ক্রেতা তারা আশ্বস্ত হয়ে থাকি এবং এগমার্ক দ্বারাই বাজারে পণ্যের নির্ভরযোগ্যতা বেড়ে যায়। এগমার্ক না থাকলে কৃষিজাত পণ্যের কোনো ভিত্তি নেই। 11 নম্বর, নীতি আয়োগ গঠিত হয় কার সিদ্ধান্তের ফলে? না সংবিধান সংশোধনের ফলে। তো নীতি আয়োগ গঠিত হয় ক্যাবিনেট, কেন্দ্রীয় যে ক্যাবিনেট, ভারতের যে সংসদ, সংসদের সিদ্ধান্তের ফলে নীতি আয়োগ গঠিত হয়, যেটি আগে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন ছিল, যোজনা আয়োগ। তার পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয় 1 জানুয়ারি 2015 সালে। পরিকল্পনা কমিশন গঠন করা হতো ভারতের 5 বছর কীভাবে ডেভেলপমেন্ট করা হবে তার ভিত্তিতে। ঠিক একই রকমভাবে ওই পরিকল্পনা কমিশনের পরিবর্তে বিজেপি সরকার আসার পর, এনডিএ সরকার আসার পর নীতি আয়োগ গঠন করা হয়। এটি একটি ভারত সরকারের শীর্ষ জননীতি থিঙ্ক ট্যাঙ্ক। যেমন একই রকম কাজ করতো পরিকল্পনা কমিশন, একই রকম এটারও কাজ। ওকে। এর নীতি আয়োগের সদস্য ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে যে মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর, তার সাথে আইনসভা তো আছেই, এদের নিয়ে এই নীতি আয়োগ গঠিত। 12 নম্বর, নিম্নের করগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? ভারত সরকারের যেসব প্রত্যক্ষ পরোক্ষ ট্যাক্সগুলো আছে এগুলো কেন্দ্র ও রাজ্য নানা রকম এখতিয়ারভুক্ত আছে। এদের মধ্যে অপশনগুলোর মধ্যে অপশন এ কর্পোরেশন কর হয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এখতিয়ারভুক্ত, বাকিগুলো কেন্দ্র রাজ্য দুটোরই এখতিয়ার। তো ভারতের কেন্দ্রের এখতিয়ারভুক্ত করগুলোর মধ্যে আছে কর্পোরেশন কর, আয় কর, কাস্টমস ডিউটি, আর কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক, পরিষেবা কর, এগুলো সবই ভারতের কেন্দ্র সরকারের আন্ডারে রয়েছে। 13 নম্বর, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধ লিপ্ত হয়? ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত দুটো যুদ্ধে লিপ্ত হয়েছিল, 1961 থেকে 1963 সালে যেটা ছিল। এর ফলে দুটো যুদ্ধ কী কী ছিল? 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ আর 62 সালের ভারত চীন যুদ্ধ। এর ফলে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেগুলো ব্যর্থ হয়েছিল। 14 নম্বর, নাবার্ড প্রতিষ্ঠানের সাথে জড়িত কোনটি? নাবার্ড, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে এগ্রিকালচার অর্থাৎ কৃষি এবং রুরাল গ্রামীণ যে উন্নয়ন তার বিষয়ে এই নাবার্ড গঠন করা হয়েছিল, অর্থাৎ এখানে অপশন সি গ্রামের উন্নয়ন হিসেবে সঠিক উত্তর। 1982 সালের 12 জুলাই শিবরামন কমিটির সুপারিশে 1963 সালে আরবিআই প্রতিষ্ঠিত যে এআরডিসি ছিল তার নাম বদলে নাবার্ড হয়। এটা কোনো ব্যাংক নয়, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান যেটার কাজ হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, গ্রামীণ উন্নয়নে প্রচার করা, এটা হচ্ছে নাবার্ডের কাজ। ঠিক আছে। 15 নম্বর, কোন স্থানকে শহরাঞ্চল বলা হয় তখনই যদি থাকে বিপুল জনগণ, নগর এবং শহর, মানুষ কৃষিজাত প্রক্রিয়া যুক্ত থাকে না। এই তিনটেই অর্থাৎ উপরোক্ত সবকটি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 16 নম্বর, ভারতের রেল বাজেট হলো, ভারতের রেল বাজেট কেন্দ্রীয় বাজেটের অংশ, রাজ্য বাজেটের অংশ, না কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা? এখন বর্তমানে রেল বাজেট এবং সাধারণ বাজেট একসাথেই পেশ করা হয়। আগে কি হতো, 2016 সালের 25 ফেব্রুয়ারি ভারতের সংসদে রেলমন্ত্রী সুরেশ প্রভু শেষ রেল বাজেট প্রস্তাব পেশ করেছিলেন। এটা ছিল শেষ অর্থাৎ চূড়ান্ত রেল বাজেট। পরবর্তীকালে রেল বাজেট ভারতের কেন্দ্রীয় বাজেটের একীভূত হয়ে যায়। এর ফলে 2017-18 সালে অর্থবর্ষে অরুণ জেটলি প্রথম সম্মিলিত বাজেট পেশ করেন এবং ভারত সরকারের যে 92 বছরের পুরনো প্রথা আলাদা বাজেট পেশ করা, এই প্রথার অবসান ঘটে।
17 নম্বর, ভারতের এক্সিম ব্যাংক কাজ করে, কার জন্য কাজ করে? ভারতের এক্সিম ব্যাংকের কাজ হচ্ছে ভারতের আমদানি রপ্তানির জন্য কাজ করা। এক্সিম কথাটির অর্থ হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি 1982 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, যা ভারতের আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থায়ন, সুবিধা প্রদান এবং প্রচার করার জন্য কাজ করে। আমদানি রপ্তানি ছাড়াও প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা প্রদান করা এবং বৈদেশিক বাণিজ্য লেনদেন সংক্রান্ত মার্চেন্ট ব্যাংকের ভূমিকা কাজ করা হচ্ছে এক্সিম ব্যাংকের কাজ। 8 নম্বর, স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এইভাবে প্রভাবিত করতে পারে। যদি স্ত্রী শিক্ষা হয় সেক্ষেত্রে জন্মহার কিভাবে প্রভাবিত হয়? জন্মহার বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, না ইহার অপরিবর্তিত থাকে? স্ত্রী শিক্ষা দিলে জন্মহার হ্রাস পেতে পারে। কিভাবে পেতে পারে? যদি স্ত্রী শিক্ষা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়, তারা দেরিতে বিবাহ করেন, পরিবার সম্পর্কে তাদের একটা সচেতনতা বেড়ে যায়, কর্মজীবনে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ নানা রকম তারা চাকরি করতে পারে, কোনো ব্যবসা করতে পারে। এইভাবে জন্মহারকে হ্রাস অর্থাৎ জন্মহারকে কন্ট্রোল করা যায়। 19 নম্বর, যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে নেওয়ার পরে উৎপাদনের কোনো হ্রাস না ঘটে, এই অবস্থায় কি বলা হয়? যদি কোনো জায়গায় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক থাকে, যতগুলো শ্রমিকের প্রয়োজন ওই কাজটি করতে তার চেয়ে যদি অতিরিক্ত শ্রমিক থাকে, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। প্রয়োজনের অতিরিক্ত যদি লোক থাকে, আমাদের যেমন বর্তমানে আমরা গ্রাম বাংলায় দেখতে পাই যে 100 দিনের কাজ, সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক ঢুকে যায়, তার ফলে কাজটা প্রায় মূলত শূন্য থাকে বা খুবই কম কাজ হয় বা হয় না বললেই চলে। এইগুলো হচ্ছে ছন্দ বেকারত্বের একটি প্রকৃষ্ট উদাহরণ, যে 100 দিনের কাজ আমরা দেখতে পাই আমাদের গ্রাম বাংলায়। ঠিক আছে? ছদ্ম বেকারত্ব সরাসরি দেশের মোট উৎপাদনকে প্রভাবিত করে না, কিন্তু এটি সম্পদের অপচয় এবং কর্মীর উৎপাদনশীলতার অভাব নির্দেশ করে। অর্থাৎ কাজ হয় না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়। 20 নম্বর, প্রভূত পরিমাণে কালো টাকা এই অবস্থার সৃষ্টি করে। যদি প্রচুর পরিমাণে কালো টাকা থাকে তাহলে কি হয়? সেক্ষেত্রে আয়ের বৈষম্য বেড়ে যায়। যার কাছে টাকা থাকে প্রচুর টাকা থেকে যায়, আর যার থাকে না তার কিছুই থাকে না। একটা বিশাল ডিফারেন্স গড়ে ওঠে। কালো টাকা কোনগুলো? যে টাকাগুলো মূলত সরকারের আয়ত্তে নেই, সরকার সেই টাকাগুলো ট্যাক্স পায় না, সেগুলো হচ্ছে কালো টাকা। আমরা হামেশাই খবরে শুনি কালো টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে রাখা হয়েছে বিভিন্ন নেতাদের দ্বারা, বিভিন্ন প্রভাবশালীদের দ্বারা। তারা টাকা টাকা কামাচ্ছে এবং সুইস ব্যাংকে নিয়ে চলে যাচ্ছে, সেখানে টাকা রেখে দিচ্ছে। আর সুইস ব্যাংকের এমনই সিস্টেম, কোনো তথ্য তারা বাইরে কাউকে দেবে না। কে টাকা রেখেছে না রেখেছে কোনো তথ্য তারা বাইরে দেয় না। তাহলে তারা যত যা কালো কারবারি করে, তারা সমস্ত টাকা ওই সুইস ব্যাংকে গিয়ে রেখে দেয়। ভারতবর্ষে একটা প্রধান সমস্যা হচ্ছে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি উদ্ধার করার জন্যই 2015 সালে সম্ভবত আমাদের নোটবন্দি হয়েছিল, কিন্তু যদিও ব্ল্যাক মানি উদ্ধার করা যায়নি। আর এমন একটা স্ট্রাকচারের মধ্যে আমাদের ইকোনমিক সিস্টেম রয়েছে, আমাদের সমাজ ব্যবস্থা রয়েছে, এই কালো টাকা উদ্ধার করা খুবই কঠিন। কারণ কালো টাকাটা তো সাধারণ মানুষের নেই, সাধারণ পাবলিকের কালো টাকা নেই। কালো টাকা আছে ওই প্রভাবশালী ব্যক্তিগুলোরই, যারা নিয়ম করছে তাদেরই কালো টাকা রয়েছে কারো না কারো। সাধারণ শ্রমিকের কত টাকা? যা টাকা তারা সব ব্যাংকে রাখে বা ঘরে কিছু টাকা রাখে। ঘরে এবারে কিছু টাকা রাখলে সেগুলো কালো টাকা নয়, তার নিজস্ব উৎপাদিত টাকা, ওগুলো কালো টাকা নয়। ঠিক আছে? তো প্রচুর পরিমাণ হিউজ হিউজ পরিমাণ যদি টাকা থাকে এক শ্রেণী মানুষের কাছে, আরেক শ্রেণীর মানুষ যদি খেটে মরে, তাহলে সেক্ষেত্রে কি হয়? যারা খেটে মরছে গরিব মানুষ, তাদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি দেখা দেয়, তাদের পক্ষে খুবই অসুবিধা, অসমতা দেখা দেয়। এবং সেই ব্ল্যাক মানিগুলো, সেই কালো টাকাগুলো যারা নিজের কাছে রাখে তারা অবৈধ কার্যকলাপে যুক্ত করে। যেমন টেরোরিস্ট সংগঠনের কাজে লাগায়, যেমন ভোটের কাজে লাগায় এই অবৈধ টাকাগুলো, কোনো নিজস্ব মত প্রচারের জন্য তার কাজে লাগায়। আমি কোনো একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করি, কোনো একটা পন্থায় বিশ্বাস করি, সেই পন্থাকে ঠিকমতো নিয়ে যাওয়ার জন্য, সেই পন্থা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সেই টাকা ইউজ করতে পারি এই কালো টাকার মাধ্যমে। এবং তারা করে, এইভাবেই আমাদের সিস্টেম চলে আসছে। এই কালো টাকা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি বড় হুমকি। আমরা এগুলো সব বলছি মিষ্টি কথায়, অর্থনৈতিক স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য বড় হুমকি। যারা স্থিতিশীলতা বজায় রাখে, যাদের টাকা আছে, তাদের স্থিতিশীলতা কোনো ব্যাপার নেই, তাদের সমৃদ্ধিরও কোনো ব্যাপার নেই। আসল হুমকিটা কাদের? আসল হুমকিটা হচ্ছে গরিব মানুষের, যারা দিন আনা দিন খায়, কিছু টাকা রোজগার করে, তাদের জন্য তো হুমকি হবেই। তো চলো এসব বিষয়ে আর বেশি আলোচনা করাটা এখানে মনে হয় উচিত হবে না। আজকে 20টি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস। প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে।
এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।